নমস্কার, আরও আরেকবার চলে এসেছি আমি আপনাদের সাথে। আজকের এই টপিকটা যেটা নিয়ে আলোচনা করব মেন্টাল হেলথ ওরিয়েন্টেড, কারণ মোটামুটি এতদিন ধরে আমার সাথে রয়েছেন যখন, তখন কিছুটা হলেও জেনে গেছেন যে আমি মন নিয়ে আলোচনা করি, মনের কারবারি আমি। সুতরাং আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা কিন্তু ডাউন সিনড্রোম, এই পার্টিকুলার টপিকটা আমি বলবো যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সদ্য বাবা মা হতে চলেছেন, বা যারা বাবা মা হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে বিয়ে করবেন বলে পরিকল্পনা করছেন, তাদের কিন্তু শোনাটা ভীষণভাবে জরুরি। তার কারণ ডাউন সিনড্রোম এমন একটি অসুখের নাম যেটি কিন্তু লাইফ লং আমাদের বয়ে নিয়ে যেতে হয়। সুতরাং আজকের আলোচনার বিষয় ডাউন সিনড্রোম, এবং আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য, ফাউন্ডার ডিরেক্টর দ্য উইন্ডো নিউরোসাইকোলজিক্যাল ওয়েলবিং সেন্টার, তার সাথে সাথে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন এবং ওমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর সাথে অ্যাসোসিয়েটেড, এবং কোঠরিতে আমি রয়েছি। আসুন আমরা আলোচনা করে নিই আজকের টপিক ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম এই শব্দটা শুনলে পরে আমাদের এমন অনেক কিছু মনে হয় যে যেগুলো আমরা সাধারণত যে সমস্ত বাচ্চাদের মধ্যে দেখি, তাদেরকে আমরা একটা অদ্ভুত টার্মিনোলজি দিয়ে সম্বোধন করি। খুব লেইম্যান যারা হয় তারা হচ্ছে অদ্ভুত একটা টার্মিনোলজি দিয়ে সম্বোধন করি, সেটা হচ্ছে অ্যাবনর্মাল চাইল্ড। বেসিক্যালি অ্যাবনর্মাল বলে কিন্তু এখন আর কোনো শব্দ নেই। দে অল আর স্পেশালি গিফটেড, স্পেশালি এবলড চাইল্ড। সুতরাং আমরা যে প্রথম শব্দবন্ধটি ইউজুয়ালি তাদের জন্য নিক্ষেপ করে থাকি যে তারা অ্যাবনর্মাল বা তারা পাগল, এই শব্দটা কিন্তু আমরা আর কখনো ব্যবহার করব না। তার কারণ মাথায় রাখবেন, প্রত্যেকের মতো তাদের নিজস্ব একটা হিউম্যান রাইট আছে। তাদের কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধে পাওয়ার এভরি রাইট আছে, অধিকার রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোনো কথা বলবো না যাতে তাদের অধিকার খর্ব হয়। হ্যাঁ, মানছি তারা তাদের অধিকার বুঝে নিতে পারেন না, কিন্তু যারা এই শব্দগুলোর সাথে পরিচিত, আমার মতো মানুষেরা বা আমার আপনার মতো মানুষেরা, তারা কিন্তু তাদের হয়ে তাদের অধিকার সংরক্ষণের জন্য লড়াই করে। সুতরাং আসুন আজকে ডাউন সিনড্রোম বেবি অথবা স্পেশালি এবলড যে সমস্ত চাইল্ড রয়েছে ডাউন সিনড্রোমে আক্রান্ত, তাদের সম্পর্কে একটু কথা বলি। কেন হয় ডাউন সিনড্রোম? এটা একটা ক্রোমোজোমাল ডিফেক্ট। ইউজুয়ালি ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম হচ্ছে কিন্তু যারা জেনেটিক ইনফরমেশনস যেগুলো আমাদের থাকে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের মধ্যে যা যা রয়েছে তার কিছু না কিছু ইনফরমেশন অনেকটা ওই লাইব্রেরির মতো সংরক্ষণ করা থাকে এই জিন ক্রোমোজোমগুলোতে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের চলন বলন, হাঁটা চলা, কথা বলা এইগুলো হয়। এবং মজার জিনিস, যেমন ধরুন অনেকেই বলেন, ওমা তোকে তো পুরো তোর বাবার মতো দেখতে, বা তোকে তো পুরো তোর মায়ের মতো দেখতে, বা একদম দাদুর মতো এই নেচারটা পেয়েছে। এই যে পার্টিকুলার শব্দগুলো আমরা ইউজ করি, এটার পেছনে কারণ কিন্তু এটাই যে আমরা ক্রোমোজোম গতভাবে সেই জেনেটিক ইনফরমেশনগুলো আমাদের শরীরে বহন করছি। এবার যখন আমরা দেখতে পাচ্ছি একটা পেয়ার বেশি হয়ে যাচ্ছে বা একটা ক্রোমোজোম বেশি হয়ে যাচ্ছে, তাতে বিজ্ঞানসম্মতভাবে একটা পার্টিকুলার টার্মিনোলজি আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড ট্রাইজোমি। এবার এই যে ট্রাইজোমি যে জায়গাটা, সেই ট্রাইজোমির ক্ষেত্রে আমরা অনেক সময় এটা মাথায় রাখি যে ডাউন সিনড্রোম বেবি যদি হয় তাহলে অনেক আগে বোঝা যায়। কিভাবে বোঝা যায় সেটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। ধরুন কেউ কনসিভ করলেন এবং তারপরে প্রত্যেকটা ট্রাইমেস্টারে তার একটা ইউএসজি হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে অ্যানামলি স্ক্যান অথবা ইউএসজি করলে যারা ইউএসজি করছেন, যারা এই ব্যাপারে এক্সপার্টি, তারা কিন্তু বুঝতে পারেন যে এনার এই যে বাচ্চাটি জন্মাতে চলেছে তাদের ডাউন সিনড্রোম রয়েছে কিনা। কেন? তার কারণ নেক লাইন অর্থাৎ ঘাড়ের পিছনে যদি ফ্লুইড যেটা থাকে সেটা যদি অতিরিক্ত পরিমাণে থাকে দেখা যায়, তাহলে অনেক সময় তারা ডিটেক্ট করতে পারেন যে বাচ্চাটি হয়তো ডাউন সিনড্রোম হতে চলেছে। এবার আসি যে এছাড়াও আরও অনেক ব্লাড টেস্ট আছে, কিন্তু সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব না। তার কারণ সেগুলো একজন পেডিয়াট্রিশিয়ান আপনাদেরকে বলে দিতে পারবেন যে কি কি ধরনের
টেস্ট রয়েছে যেটা করলে পরে বোঝা যায় যে বাচ্চাটি ডাউন সিনড্রোম আছে কিনা। নেক্সট যে জায়গাটা, যে একটা বাচ্চা জন্মানোর পর আপনি দেখছেন যে বাচ্চার মধ্যে এমন কিছু দৃশ্যগত পার্থক্য পাচ্ছেন অন্য বাচ্চার থেকে যেটা হয়তো আপনার সঠিক মনে হচ্ছে না। তাহলে একজন ডাউন সিনড্রোম বেবির কি কি সিমটমস থাকতে পারে সেগুলো নিয়ে আমরা একটুখানি কথা বলি। ইউজুয়ালি আমরা দেখি যে নাকের যে ব্রিজটা, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক ফ্ল্যাটেন্ড হয়, অর্থাৎ চ্যাপটা হয়, এই ব্রিজটা তৈরি হয় না। চোখগুলো আমন্ড শেপ হয়। আমন্ড অর্থাৎ আমরা জানি আমন্ড বাদাম যেগুলো আমরা খাই, সেই আমন্ডের মতো অনেক সময় চোখটা শেপ হয়। জিভ অনেক সময় মুখ থেকে বেরিয়ে আসে, অর্থাৎ জিভটা মুখের থেকে বাইরে বেরিয়ে আসে এবং সালিভেশন অর্থাৎ লালাক্ষরণ হতে থাকে। এর সাথে সাথে যেটা হয় যে কান অনেক ছোট হয়, নেক লাইন অর্থাৎ ঘাড়ের যে লাইনটা সেটা অনেক ছোট হয়, হাত পাগুলো অনেক ছোট ছোট হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে পাম অর্থাৎ আমাদের এই যে হাতের রেখা, এটাও বেশ একটা মজার জায়গা যে দেখুন হাতের রেখা দিয়ে অনেক মানুষের জীবন অথবা ভাগ্য বিচার করে থাকেন বলে আমরা শুনেছি। কিন্তু কি মজার জিনিস দেখুন, ডাউন সিনড্রোম বেবিদের ক্ষেত্রে পামেতে ইউজুয়ালি একটা লাইন থাকে, আর কোনো লাইন থাকে না। সুতরাং ওই হস্তরেখায় তাদের একটা অদ্ভুত পার্থক্য থাকে। এবার আরও একটা যে জায়গাটা আমরা জানি যে ধরুন হাতের যে কোড়ে আঙুল অর্থাৎ লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার যেটাকে আমরা বলি, সেটা অনেকটা ছোট হয়, পিঙ্ক শেপের হয় এবং হাতের তালুর দিকে এরকম মোড়া থাকে, ছোট এবং মোড়া থাকে। আঙুলের শেপগুলো একটু ডিফিকাল্ট হয়, আঙুলের পয়েন্টসগুলো হচ্ছে পিঙ্ক কালারের হয়। তো এই ধরনের বেশ কিছু সমস্যা থাকে। এর সাথে সাথে আর কি হয় না, ওবেজ হয়ে যায়, কারণ কি এরা বেশি হাঁটা চলা করতে এদের যেহেতু অসুবিধে হয়, স্বাভাবিকভাবেই তাদের দৈহিক যে ওজন সেটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, যেটা পরবর্তীকালে তাদের হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধে তৈরি করতে পারে। এবং চাইল্ডহুড ওবেসিটি যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের রোগকে ডেকে আনে। কী রোগকে ডেকে আনতে পারে, যেমন ধরুন চাইল্ডহুড ডায়াবেটিসকে ডেকে আনতে পারে, সেখান থেকে পরবর্তীকালে কিডনি ইনফেকশন হতে পারে, চোখের ইনফেকশন হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। এবার আসি যে সিমটমসগুলো বলছিলাম, তাতে একটা সিমটমস আমি মিস করেছি, সেটা হচ্ছে চোখের আইরিসে অনেক সময় সাদা ছোট দাগ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই ধরনের দাগও কিন্তু অনেক সময় থাকে। তার মানে এরকম নয় যে তার চোখটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু ডাউন সিনড্রোমের ওয়ান অফ দ্য সিমটমস। এবার আমরা অনেক সময় আমাদের কাছে এই প্রশ্নটা আসে যে ম্যাডাম এই ডাউন সিনড্রোম বেবি যে আমার হলো, এর জীবৎকাল কতদিন? প্রথম প্রশ্ন আসে। ইউজুয়ালি আমরা দেখেছি যে ডাউন সিনড্রোম বেবিকে যদি আপনি প্রপারলি ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু তারা বেশ অনেকটা জীবন তারা যাপন করতে পারে, এমন নয় তারা শর্ট লাইফ স্প্যান নিয়ে এসেছে। দ্বিতীয় জিনিস যেটা প্রশ্ন আসে যে ম্যাডাম আমার ডাউন সিনড্রোম বেবি, আমি কি আরেকটি কনসিভ করতে, আরেকটি বাচ্চাকে কনসিভ করতে পারি? তাহলে কি আপনি আমায় এই অ্যাসুরেন্সটা দেবেন যে আমার নেক্সট বেবি ডাউন সিনড্রোম হবে না? না, দিতে পারি না। তার কারণ কিভাবে সেটা আসবে, আদতেও আসবে কি আসবে না সেটা আমরা সত্যি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারি যে আজকে যখন ডাউন সিনড্রোম বেবি আপনার কাছে এসেছে এবং তার যা যা পরিচর্যা করার দরকার, তার জন্য যতটা সময় আপনার দেওয়ার দরকার, সেকেন্ড চাইল্ড হলে যদি আপনি ততটা সময়ই দিতে পারেন তবেই কিন্তু আপনারা সেকেন্ড চাইল্ড নেবেন। তার কারণ অনেক সময় আমরা দেখেছি সেকেন্ড চাইল্ড যদি নিয়ে নেন এবং তার পরবর্তীকালে সেই ডাউন সিনড্রোম বেবিটির প্রতি আপনার যে অ্যাটেনশন, আপনার যে পরিচর্যা করার সময় বা যত্নের সময় সেটা কিন্তু কমতে থাকে এবং গ্র্যাজুয়ালি বাচ্চাটি একটা অবহেলায় মানুষ হতে থাকে এবং খুব বেশি দিন সার্ভাইভ করে না। সুতরাং একটা মানবিকতার খাতিরে জাস্ট আর্জি যে যদি আপনি মনে করেন যে সমানভাবে সময় দিতে পারবেন দুজনকে তবেই সেকেন্ড চাইল্ড কনসিভ করবেন, না হলে এই বাচ্চাটিকে কিন্তু আপনি পৃথিবীতে এনেছেন। বাবা মা হিসেবে
আপনি কিন্তু আপনার বাচ্চার চয়েস নন, এই কথাটা আমি বারবার বলি। বাবা মা কিন্তু ওরা যে পেয়েছে সেটা বাই ডিফল্ট পেয়েছে, বাট বাচ্চাটা আপনার চয়েস ছিল, আপনি দায়িত্ব সহকারে তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। সুতরাং তার শেষ বিন্দু পর্যন্ত যত রকমের প্রয়োজন সেটা মেটানোর দায়িত্ব কিন্তু বাবা মায়েরই কর্তব্য। যেহেতু সে বাচ্চাটি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তো অবশ্যই যে কোনো বাচ্চার ক্ষেত্রে, এবং এই বাচ্চাটি যখন ডাউন সিনড্রোম নিয়ে কথা বলছি, ডাউন সিনড্রোম বেবি তখন সে নিজের থেকে এমন অনেক কিছু করতে পারবে না যে জিনিসগুলো হয়তো আপনাকে করে দিতে হবে, বিরক্ত হবেন, ফ্রাস্ট্রেটেড হবেন, রেগে যাবেন, কিন্তু তারপরেও বাচ্চার হাতটা ছাড়বেন না। এবার আসি যে ডাউন সিনড্রোম বেবিদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আসতে পারে। অর্থাৎ ধরে নিলাম একজন ডাউন সিনড্রোম বেবি, সে কিছুটা বড় হয়েছে, তার আর কি কি কোমরবিডিটি অর্থাৎ জড়িয়ে থাকা আর কি কি অসুখ আসতে পারে। প্রথম জিনিস যেটা যে হেলথ ইস্যুসগুলো আসতে পারে সেটা হচ্ছে হিয়ারিং লস, অর্থাৎ গ্র্যাজুয়ালি শ্রবণ ক্ষমতা কমে যাওয়া, বধিরতার দিকে এগোনো। দ্বিতীয়ত হচ্ছে কি না, কোথাও চোখের ইনফেকশন হওয়া, অর্থাৎ চোখে মাঝে মাঝেই লাল হয়ে যাওয়া, জল পড়া, চোখে গ্র্যাজুয়ালি কম দেখা, এই ধরনের সমস্যাগুলো এদের হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ খুব যদি সোজা ভাষায় বলি, এদের ঘুমের খুব সমস্যা হয়। এবং এই যখন ধরুন আলটিমেটলি ঘুমিয়ে পড়লো, তখন ব্রিদিংয়ের একটা সমস্যা হয়, যেটা অনেক সময় আমরা দেখি যে যখন গভীর ঘুমে রয়েছে হঠাৎ করে ব্রিদিং স্টপ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু বেশ ভয়াবহ। এরকম কিন্তু একটা সিমটমস হতে পারে। ইয়ার ইনফেকশন তো বললাম, এর সাথে সাথে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে হার্ট ডিফেক্টস। এই ধরনের বাচ্চা যেহেতু জিভটা বাইরের দিকে বেরিয়ে থাকে, স্বাভাবিকভাবে স্পিচ স্লারিং স্পিচ থাকে, অর্থাৎ জড়িয়ে কথা বলে, কথা আসতে দেরি হয়, এবং যেহেতু এরা চলাফেরা করতে এদের অসুবিধে হয়, স্বাভাবিকভাবেই এদের ওজন বৃদ্ধি পায়। তাই এবার আসছি কি কি করা যেতে পারে। তার কারণ দেখুন, ডাউন সিনড্রোম এমন একটি রোগ যেটাকে কিওর করা যায় না। তাহলে আমরা কি করতে পারি, একে কিছুটা পরিচর্যার মধ্যে রেখে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে নিয়ে আসতে পারি। তার জন্য কি কি করা যেতে পারে? প্রথম কাজ যেটা, অকুপেশনাল থেরাপি, অর্থাৎ তার যে সেন্সরি মোটর ইস্যুসগুলো রয়েছে সেগুলো করা, এবং চেষ্টা করবেন ওকে যদি নিয়ে গিয়ে একটু বাইরের এনভায়রনমেন্টে, মাঠে বা কোথাও খেলাতে পারেন, একটু দৌড়োদৌড়ি মানে অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনি বাড়াতে পারেন, তাহলে ওর ওজনটা আন্ডার কন্ট্রোল থাকবে, এবং যত ওজন আন্ডার কন্ট্রোল থাকবে তত হাঁটা চলা ভালোভাবে করতে পারবে। এবং তার সাথে সাথে ডায়াবেটিস, কিডনি বা হার্ট ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যাগুলো বা রেটিনার কোনো যদি অসুবিধে থাকে, যেগুলো সুগার বা ডায়াবেটিসের কারণে বেড়ে যায়, সেগুলো কিন্তু আন্ডার কন্ট্রোল হয়ে যাবে। নেক্সট যে জিনিস সেটা হচ্ছে স্পিচ থেরাপি, অর্থাৎ যারা স্পিচ অর্থাৎ ভাষা নিয়ে কাজ করেন, কথা বলানোর কাজ করেন, তাদের কাছে আপনাদেরকে যেতে হবে। তারা কি করবেন, তারা কিন্তু ধীরে 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 ওকে বিভিন্ন রকমের এক্সারসাইজ দিয়ে, মুখের মাসল, জিভ ইত্যাদির এক্সারসাইজ দিয়ে আস্তে 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 কথা বলানোর চেষ্টা করবে। আর কোথায় যাবেন? স্পেশাল এডুকেটর, অর্থাৎ ধরুন আপনি যে কোনো একটা বাচ্চাকে বোর্ডে লিখে দিলেন এ ফর অ্যাপল, বি ফর বল, বাচ্চাটা শিখে গেল 7 দিন বাদে। এই ধরনের বাচ্চার ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়। কেন হয়? তার কারণ আমরা সাধারণত দেখেছি বিলো অ্যাভারেজ বা তার থেকেও কম এদের আইকিউ হয়, বুদ্ধিবৃত্তি তাদের একটুখানি কম থাকে। স্বাভাবিকভাবে এই ফর অ্যাপল, বি ফর বলটা কিন্তু ধরতে পারবে না। তার বদলে ওই একই পড়া একটু অন্য রকম পদ্ধতিতে যদি তাদেরকে শেখানো যায়, তাহলে কিন্তু তারা যথেষ্ট পড়াশোনা করতে পারে। শুধু পদ্ধতিটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। আর সেটা কোথায় পাবেন? স্পেশাল এডুকেশন যারা করান, স্পেশাল এডুকেটরের কাছে পাবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাইকোলজিস্ট। RCI রেজিস্টার্ড, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার্ড সাইকোলজিস্টের কাছে যাবেন।
তারা কি করবেন, ইউজুয়ালি এদের না বিহেভিয়ারাল ডিসকর্ড হয়। এদের বিহেভিয়ার ওরিয়েন্টেড যে সমস্যাগুলো থাকে সেটার কারণে অনেক সময় যখন তারা বড় হচ্ছে তারা প্রপারলি কথা বলতে পারে না, তারা এমন কিছু বিহেভিয়ারাল ইস্যুস করলো যেটা হয়তো সমাজের চোখে একটু এম্বারাসিং হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি শুরুর থেকে আমরা বিহেভিয়ার মডিফিকেশন করতে থাকি, যারা সাইকোলজিস্ট যারা থাকেন তারা এটা করেন, তখন দেখবেন এই ধরনের সমস্যা আর থাকছে না, অনেকটাই আন্ডার কন্ট্রোল হয়ে যাচ্ছে। একটা জিনিস সবসময় জানবেন, দেখার চোখ কিন্তু আমাকে আপনি কেমন দেখছেন, যেমন এই ক্যামেরার চোখটা আমায় দেখাচ্ছে আপনাদের। সুতরাং আপনার চোখ দিয়ে যদি আপনি ভালোভাবে পৃথিবীটাকে দেখতে চান, ভালোভাবেই দেখবেন। যদি খারাপভাবে দেখতে চান, খারাপভাবে দেখবেন। যদি বিরক্ত হয়ে দেখতে চান, তাহলে বিরক্ত হয়ে দেখবেন। সুখ জিনিসটা কিন্তু ভীষণ পারসেপশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা কিভাবে প্রত্যক্ষ করছি তার উপরে ডিপেন্ড করে। আপনার বাচ্চা ডাউন সিনড্রোম হতেই পারে, কিন্তু তাকে নিয়েও যে আনন্দে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায় তার সুলুক সন্ধান একমাত্র হেলথ ইনসাইট বাংলায় দিতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে পুশ করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখানে করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার।